হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 10 নম্বর স্কুল আছে, এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল এইচএস এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে ক্লাস 9 এর অঙ্কের বই টোটাল সমাধানের প্লেলিস্টের লিঙ্ক আছে। ক্লাস 9 এর অঙ্কের বইতে যে প্রয়োগের অঙ্কগুলো আছে, যার সমাধান বইতে করা নেই, সমস্ত অঙ্কগুলোর সমাধানের প্লেলিস্টের লিঙ্ক আছে। আর রায়মাটির প্রশ্নবিচিত্রা অঙ্কের সমাধানের প্লেলিস্টের লিঙ্ক আছে। সুতরাং প্রথম কমেন্টে গিয়ে লিঙ্কে টাচ করলে প্রত্যেকটি ভিডিও পরপর আসবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। এখানে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি, এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণগুলি হলো বা প্রদত্ত সহ সমীকরণগুলি হলো, প্রদত্ত সহ সমীকরণ গুলি হলো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা 1 নম্বর সমীকরণ। আর ax মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে যেহেতু অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে, আমি ওয়াই অপনয়ন করব। এখানে ওয়াইয়ের পাশে বি আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আমি এখানে বি গুণ করে নিলাম। আর এখানে আমি বি রাখতে চাইছি, সেই জন্য গুণ করলাম 1। তাহলে লিখব ওয়াইকে অপনয়ন করার জন্য এক ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে বি ও 1 দিয়ে গুণ করে পাই। এটা ছিল 1 নম্বর সমীকরণ। বি দিয়ে গুণ করছি, বিএক্স প্লাস বিওয়াই সমান, তাহলে এটা হবে বিএক্স প্লাস বিওয়াই সমান বি গুণ করছি এর সাথে আর এর সাথে, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এটা 2 নম্বর সমীকরণ আছে, 1 দিয়ে গুণ করছি, তাহলে সমীকরণটা যেটা আছে ওটাই থাকবে। তাহলে এটা হবে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো, আলাদা চিহ্ন আছে বি এর আগে, কেটে যাবে, তাহলে চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য আমরা লিখব কি যোগ করে পাই। চিহ্ন পাল্টানোর দরকার থাকলে লিখতাম বিয়োগ করে পাই, তাহলে যোগ করে পাই। বিওয়াই কেটে যাচ্ছে আলাদা চিহ্ন হওয়ার জন্য, তাহলে বিএক্স প্লাস এ ওয়াই, আমি একটু না বিএক্স প্লাস এ এক্স, তাহলে এ এক্সটা আগে লিখলাম, বিএক্সটাকে পরে লিখলাম, সমান এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার আলাদা চিহ্ন কেটে দিলাম। আচ্ছা, এই দুটো পদ থেকে এক্স কমন নেব, তাহলে এ প্লাস বি থাকছে। এখানে এ বি প্লাস এ স্কোয়ার আছে, যদি আমি এ কমন নিই তাহলে বি প্লাস এ, তাহলে এক্স সমান পেলাম এ ইন্টু এ বি প্লাস, এটাকে এ প্লাস বি লিখছি, আর নিচে এ প্লাস বি, তাহলে পেলাম বা এক্স সমান এ। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান এ বসাবো, তাহলে ওয়াই এর মান পাবো। 1 নম্বর সমীকরণে এক্স সমান এ বসিয়ে পাই, তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি, তো লিখব এ, এক্সের জায়গাতে এ লিখলাম, প্লাস ওয়াই সমান এ প্লাস বি, বা ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ সমান চিহ্নের ডান দিকে লিখলে মাইনাস এ, এ কেটে দিলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু বি। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ ও ওয়াই সমান বি। এটা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে হবে।
তাহলে লিখব প্রদত্ত সহ সমীকরণ দুটি হলো 2/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1, এটা ইজ 1 নম্বর সমীকরণ, এবং 3/x প্লাস 2/y ইজ ইকুয়াল টু 19/20, এটা ইজ 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে পরিবর্ত পদ্ধতি যেহেতু লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই। দেখো এটা 1 নম্বর সমীকরণ, 2/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1। তাহলে x আর y এর লসাগু xy, x দিয়ে ভাগ করলে xy কে y থাকবে, y দিয়ে 2 কে গুণ 2y, প্লাস y দিয়ে ভাগ করলে x থাকবে, x দিয়ে 5 কে গুণ 5x, এটা সমান 1। এরপরে বজ্রগুণ করলে পাই, দেখো xy এর সাথে 1 এর গুণ, তাহলে xy সমান 2y প্লাস 5x। তাহলে এখান থেকে x যুক্ত পদগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, xy মাইনাস 5x সমান 2y, বা x কমন নিলে y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2y, আর এখান থেকে লিখতে পারি x সমান 2y বাই y মাইনাস 5, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে এটা ছিল, তাহলে 3 নম্বর সমীকরণ পেলাম। এখন x এর মান যেটা পেলাম এই মানটা 2 নম্বর সমীকরণ x এর জায়গাতে বসিয়ে দেব। তাহলে লিখব কি 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এটা বসাবো, 2y বাই y মাইনাস 5 বসিয়ে পাই, এটা আছে 2 নম্বর সমীকরণ। 3/x, 3 বাই এটা প্লাস 2/y সমান 19/20। তাহলে 3 লিখলাম ইন্টু, এই পার্টটাকে উল্টে লিখতে হবে, y মাইনাস 5/2y প্লাস 2/y সমান 19/20। 3 গুণ করে দেব, 3y মাইনাস 3 5 15/2y প্লাস 2/y সমান 19/20। 2y এবং y এর লসাগু y হবে 2y হবে, 2y দিয়ে 2y কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এই রাশিমালাকে গুণ, তাহলে 3y মাইনাস 15ই থাকবে 1 দিয়ে গুণ করলে, y দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 দুগুণ 4 সমান 19/20। 3y মাইনাস 15 প্লাস 4, তাহলে এটা হবে মাইনাস 11/2y সমান 19/20। এবার বজ্রগুণ করব যাতে করে y এর মান বেরিয়ে আসে। 20 তার সাথে 3y মাইনাস 11 গুণ, তাহলে 3 20 60, 60y মাইনাস 11 দুগুণ 22, 220 সমান 19 দুগুণ 38, 38y, বা 60y মাইনাস 38y সমান 220, বিয়োগ করলে 22y সমান 220, বা y সমান 220 আর 22 নিচে আসবে, তাহলে ভাগ করলে হবে 10। এবার y এর মান 10 পেয়েছি, এখন আমাকে x এর মান বের করতে হবে। তাহলে 3 নম্বর যে সমীকরণ আছে এখানে y এর মান 10 বসিয়ে দিলে x এর মান পাওয়া যাবে।
3 নম্বর সমীকরণে y সমান 10 বসিয়ে পাই। এটা আছে 3 নম্বর সমীকরণ। x সমান 2y বাই y মাইনাস 5। তাহলে y এর জায়গাগুলো ফাঁকা রেখেছি কারণ 10 বসাবো। 10 দুগুণে 20, 10 মাইনাস 5, 20 বাই 5, আর এটা ইজ ইকুয়াল টু 4। তাহলে x সমান 4 পেয়েছি, y সমান 10 পেয়েছি। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 4 ও y সমান 10। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1, প্রমাণ করো কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এটা পাবে তোমাদের টেক্সট বইতেই, অঙ্কের বইতে 126 পৃষ্ঠা 21 নম্বর উপপাদ্য। আর এখানে আছে 2 থেকে আছে প্রমাণ করো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। এটা তোমাদের অঙ্কের বইতেই পাবে 190 পৃষ্ঠা উপপাদ্য নাম্বার 26। তারপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রমাণ করো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক হবে। তাহলে এখানে প্রথমে একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে। তো চতুর্ভুজটা কোনো ধরন বলা নেই, সুতরাং আমরা যে কোনোভাবে চতুর্ভুজটা আঁকতে পারি। আমি মোটামুটি এরকমভাবে আঁকলাম একটা চতুর্ভুজ। নাম দিলাম পি কিউ আর এস। পি কিউ এর মধ্যবিন্দু নিলাম এ, কিউ আর এর মধ্যবিন্দু নিলাম বি, আর এস এর মধ্যবিন্দু নিলাম সি, এস পি এর মধ্যবিন্দু নিলাম ডি। এবার মধ্যবিন্দুগুলো পরপর যোগ করব। তাহলে ABCD একটা সামান্তরিক, সেটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখব। প্রদত্ত PQRS চতুর্ভুজের PQ, QR, RS এবং SP, PQ, QR, RS ও SP বাহুর মধ্যবিন্দু যথাক্রমে A, B, C ও D। তাহলে এখন যেটা প্রমাণ করতে হবে আমি লিখব প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে ABCD একটি সামান্তরিক।
এবিসিডি একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য আমি এখানে কিছু অঙ্কন করে নেব। দেখো অঙ্কনের ক্ষেত্রে কি করব, পি এই চতুর্ভুজে যেটা আছে তার কর্ণগুলো যোগ করতে হবে, মানে কর্ণ টানতে হবে। এটা একটা কর্ণ এবং কিউএস পিকিউআরএস চতুর্ভুজের পি আর এবং কিউএস কর্ণ অঙ্কন করা হলো বা কর্ণ টানা হলো। এরপরে প্রমাণ। দেখো প্রমাণ করার জন্য আমরা প্রমাণ করব যে এবিসিডি সামান্তরিক প্রমাণ করতে হবে, অর্থাৎ এর বিপরীত বাহুগুলি যদি পরপর সমান্তরাল প্রমাণ করতে পারি তাহলে প্রমাণ হবে যে এবিসিডি একটা সামান্তরিক। তার জন্য আমি এখানে চারখানা ত্রিভুজ, দেখো এই একটা ত্রিভুজ, এর উল্টো দিকে এই একটা ত্রিভুজ, আবার এই কর্ণের দুই দিকে এদিকে একটা ত্রিভুজ আর এদিকে একটা ত্রিভুজ, এই কর্ণ দিয়ে দুটো ত্রিভুজ, এই কর্ণ দিয়ে দুটো ত্রিভুজ, এই চারটে ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমি এবি সমান্তরাল সিডি প্রমাণ করার চেষ্টা করছি। তো এই কর্ণের দুই দিকে যে দুটো ত্রিভুজ আছে এটা আর এটা, এই দুটো ত্রিভুজ নিয়ে প্রথমে বলবো। এই দিকে ত্রিভুজের নাম পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর। দেখো পি কিউ আর এর এই ত্রিভুজটার কিউ আর বাহুর মধ্যবিন্দু বি, পি কিউ বাহুর মধ্যবিন্দু এ। তাহলে আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যদি যোগ করা হয়, যে সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে, অর্থাৎ এটা এটার সমান্তরাল। এই সাইডে ত্রিভুজ থেকে পাবো এটা এটা সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো এবি সমান্তরাল সিডি। তাহলে এই পার্টটা প্রথমে বলে নিই। এর কিউ ও কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে এ ও বি, এ ও বি। সুতরাং আমরা বলতে পারি এ বি সমান্তরাল এই যে পি আর। আবার পি আর এস ত্রিভুজের পিআরএস এর পিএস এর মধ্যবিন্দু ডি, আর এস এর মধ্যবিন্দু সি। ডি আচ্ছা পিএস ডিওসি, অতএব সিডি সমান্তরাল পিআর। তাহলে কি পেলাম, এবি সমান্তরাল পিআর পেলাম, সিডি সমান্তরাল পিআর পেলাম। অতএব আমরা বলতে পারি যে এবি সমান্তরাল সিডি। তাহলে এই দুটো বাহু সমান্তরাল দেখিয়ে দিলাম। এবার এই দুটো বাহু সমান্তরাল দেখাতে হবে, তার জন্য এই যে কিউএস কর্ণের এদিকে আর ওদিকে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের হেল্প নেব। তাহলে প্রথমে এডি, পি কিউ এস, ত্রিভুজ পি কিউ এস এর পি কিউ এর মধ্যবিন্দু এ, পিএস এর মধ্যবিন্দু ডি, পি কিউ ও পিএস এর মধ্যবিন্দু যথাক্রমে এ ও ডি। সুতরাং এই যে এডি সমান্তরাল কিউএস, কিউএস। এবার এই সাইডে ত্রিভুজটা নেব, এর নাম কিউ আর এস।
কিউআরএস এর কিউআর এর মধ্যবিন্দু বি, আর এস এর মধ্যবিন্দু সি। কিউআর ও আর এস এর মধ্যবিন্দু যথাক্রমে বি ও সি। অতএব বিসি সমান্তরাল, এই বিসি সমান্তরাল কিউএস। তাহলে কি, তাহলে এই ত্রিভুজের এর মধ্যবিন্দু বি আর এর মধ্যবিন্দু সি, তাহলে এই সরলরেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরালে অর্ধেক হবে। তাহলে এটা সমান্তরাল এটা, এই লিখলাম। তাহলে এডি কিউএস এর সাথে সমান্তরাল, বিসি কিউএস এর সাথে সমান্তরাল। তাহলে আমরা এই দুটি সম্পর্ক থেকে বলতে পারি অতএব এডি সমান্তরাল কিউএস। তাহলে কি পেলাম, এটা সমান্তরাল আমরা আগেই প্রমাণ করেছি, আর এটা সমান্তরাল এখন প্রমাণ করলাম। তাহলে এবিসিডি যে চতুর্ভুজটা আছে তার কি বৈশিষ্ট্য পাচ্ছি, এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি ও এডি সমান্তরাল বিসি, অর্থাৎ বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল সুতরাং এটি একটি সামান্তরিক। তাহলে লিখব প্রমাণিত। ছয়ের 2 আছে প্রমাণ করো একটি সামান্তরিক আকার ক্ষেত্রের দুটি কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে প্রথমে একটা সামান্তরিক এঁকে নিতে হবে। পি কিউ আর এস একটা সামান্তরিক, এর কর্ণ পি আর, এটা কর্ণ, এবং কিউএস একটা কর্ণ। কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও। এখন প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে কি দেওয়া আছে সেটা লিখে নিই। প্রদত্ত পি কিউ আর এস সামান্তরিকের, আচ্ছা পি কিউ আর এস একটি সামান্তরিক এর কর্ণ পি কিউ মানে পি আর এবং কিউএস, পি আর ও কিউএস। এবার প্রামাণ্য। আচ্ছা এখানে কিউএস কর্ণ আর একটু লেখার আছে,
সামান্তরিককে চারটি ত্রিভুজে বিভক্ত করেছে। এবারে প্রামাণ্য, মানে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ চারটির ক্ষেত্রফল পরস্পর সমান, অর্থাৎ আচ্ছা, তাহলে এই ত্রিভুজটা ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ সমান এই ত্রিভুজটা ও কিউ আর, ত্রিভুজ ও কিউ আর, এই ত্রিভুজটা ও আর এস, ত্রিভুজ ও আর এস সমান এই ত্রিভুজটা ও এস, ওপিএস বা ওএসপি বলতে পারি, আমি ওএসপি বললাম। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, সেই জন্য আমি এখানে কোনো কিছু অঙ্কন করব না, ডাইরেক্ট প্রমাণ শুরু করি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই বিন্দুটা পিআর এবং কিউএস এর মধ্যবিন্দু, সুতরাং এর মধ্যবিন্দু ও এটা মধ্যমা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। এই ত্রিভুজের এটা মধ্যমা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। এই ত্রিভুজের এটা মধ্যমা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। এই ত্রিভুজের এটা মধ্যমা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান, অর্থাৎ চারটি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আমরা প্রথমে যে এটা মধ্যবিন্দু সেটা লিখে নেব যে পি কিউ আর এস সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, অতএব এই ওটা পিআর এর মধ্যবিন্দু, অতএব পিআর ও কিউএস উভয়ের মধ্যবিন্দু, উভয়ের মধ্যবিন্দু ও। এরপরে আমি এইটা নিয়ে শুরু করব। তাহলে এই ত্রিভুজটা নেব পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর দেখো এর মধ্যবিন্দু ও আমি আগেই বলে নিয়েছি, পিআর এর মধ্যবিন্দু ও আগেই বলে নিয়েছি। তাহলে আমি এখন শুধু বলবো যে এটা তার মধ্যমা, ও কিউ মধ্যমা, অতএব ও কিউ যদি মধ্যমা হয় তাহলে ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ সমান ত্রিভুজ এটা মানে ক্ষেত্রফল সমান ও কিউ আর। এবার এই ত্রিভুজটাতে আছে কিউ আর এস, এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ত্রিভুজ কিউ আর এস এর ও আর মধ্যমা, ও আর মধ্যমা, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরপর সমান বলতে পারি, অতএব ত্রিভুজ, এই ত্রিভুজের নাম ও কিউ আর সমান এই ত্রিভুজের নাম ও আর এস। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে তাহলে এটা নিয়েছিলাম, এটা নিয়েছি, এবার এই ত্রিভুজটা নিলেই শেষ হবে। এই ত্রিভুজটার নাম পি আর এস, ত্রিভুজ পি আর এস এর পিআরএস এর ওএস মধ্যমা, ওএস মধ্যমা, অতএব ওআরএস এবং ওএসপি পরপর সমান, ওআরএস ত্রিভুজ সমান ত্রিভুজ ওএসপি। এবার এই তিনটি সমীকরণ যদি তুলনা করি, দেখো
ওপি কিউ সমান ও কিউ আর, ও কিউ আর সমান ওআরএস, ওআরএস সমান ওপিএস। তাহলে লিখবো 1, 2 ও 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তিন নম্বর সমীকরণ তুলনা করে পাই। কি পাচ্ছি? আমরা পাচ্ছি ত্রিভুজ, প্রথমটা ওপি কিউ সমান ত্রিভুজ ও কিউ আর, ও কিউ আর সমান ওআরএস, ওআরএস সমান ওএসপি। তাহলে দেখো যেখানে প্রামাণ্য ছিল, প্রামাণ্যটা ভালো করে লক্ষ্য করো, আমরা এটাই সমান দেখাতে হবে। প্রামাণ্যতে লিখেছিলাম বা প্রশ্নে তাই বলা আছে, এখানে সেটাই সমান দেখিয়েছি। তাহলে এখানে লিখব প্রমাণিত। সাথে আছে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ আর কোণ 30 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি, কিউ আর সমান 8 সেন্টিমিটার। ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। তাহলে প্রথমে আমি কি করব, এখানে 8 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিয়ে নেব। আর এটা আছে কিউআর। এবার ত্রিভুজটা আঁকার জন্য যে কোনো মাপের একটা সরল রেখা নেব যেটা কিনা 8 সেন্টিমিটার অপেক্ষা বড় হবে। এটা কিউএক্স। এরপরে কিউআর এর সমান মাপ নিয়ে কিউএক্স থেকে কিউআর অংশ কেটে নেওয়া হলো। তারপরে কিউ বিন্দুতে একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে, কারণ পি কিউআর কোণ 30 ডিগ্রি বলা আছে। তো 30 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে 60 ডিগ্রি কোণ এঁকে নেব। এই পর্যন্ত 60 ডিগ্রি, এর হাফ করলে সেটা হবে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা ওয়াই আর কিউপিআর কিউ, আচ্ছা এখানে আছে কোণ পিআর কিউ, এখানে একটা 75 ডিগ্রি কোণ আঁকতে হবে, কারণ পিআর কিউ 75 ডিগ্রি বলা আছে। 75 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এবার এই জায়গাটাকে এটা 60 আর এই 30কে দুভাগে ভাগ করলে আমরা পাবো 15। তাহলে 60 আর 15 মিলে 75 হবে। এটা জেড, এটা পি বিন্দু। এখন পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হবে। তো পি বিন্দু দিয়ে কিউ আর এর সমান্তরাল একটা সরলরেখা এঁকে নিতে হবে প্রথমে। তাহলে এইখানে এই যে কোণটা আছে, এই কোণটা সমান করে একটা কোণ পি বিন্দুতে এইখানে আঁকতে হবে। এটা আমরা একান্তর কোণ আঁকার মাধ্যমে সমান্তরাল সরলরেখা আঁকছি। পি কিউ আর, আচ্ছা এখানে এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম।
এবার কিউ আর বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করব বা কিউ আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তো পি কিউ আর, এখানে এস, এখানে টি, এটা ইউ, টি থেকে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে এস, এস বি থেকে এস ভি অংশ কেটে নেওয়া হলো। তাহলে এখানে ত্রিভুজ এবিসি সমান, এখানে যে আয়তক্ষেত্র অঙ্কন করলাম, আচ্ছা এবার কি করতে হবে, এস বি না আর ভি যুক্ত করতে হবে, বাস। তাহলে যে আয়তক্ষেত্র আঁকলাম টি আর ভি এস, ত্রিভুজ এবিসি সমান একটি আয়তক্ষেত্র এবিসিডি অঙ্কন করো যার এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার। এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ছয় সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার মাপের দুখানা সরলরেখাংশ নিয়ে নিতে হবে। এখানে 4 সেন্টিমিটার এবি আর 6 সেন্টিমিটার বিসি। যেহেতু আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে হয়। তো এখানে বিএক্স নাম দিলাম। আমি আয়তক্ষেত্র এভাবে আঁকবো, এ বি সি ডি। তাহলে বিএক্স পেয়েছি, বিসি বের করতে হবে। বিসি এর মাপ 6 সেন্টিমিটার। তো কম্পাস দিয়ে এই 6 সেন্টিমিটার মাপ নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নেওয়া হলো। এটা সি। বি বিন্দুতে একটা সমকোণ বা লম্ব আঁকতে হবে বা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এটা হলো লম্ব। এরপরে 4 সেন্টিমিটার মাপ নিয়ে এবি থেকে, আচ্ছা এখানে এটা বিওয়াই থেকে এবি অংশ কেটে নেওয়া হলো। মাপটা একই। সি বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং বিসি এর মাপ নিয়ে এ বিন্দুতে কম্পাস বসিয়ে ওর উপরে আরেকটা বৃত্তচাপ, যারা পরস্পর এ বি সি ডি, ডি বিন্দুতে ছেদ করবে। তো যদি এডি যুক্ত করা হয় এবং সিডি যুক্ত করা হয় তাহলে পেয়ে যাব এবিসিডি আয়তক্ষেত্র। তাহলে এবিসিডি আয়তক্ষেত্র পেলাম। এখন এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। তার জন্য এসি কর্ণ যোগ করা হলো। এখন এর সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকতে হবে। তাহলে এই কোণটা আমি এখানে এঁকে ফেলি। তাহলে এখানে একান্তর কোণ আঁকার মাধ্যমে সমান্তরাল সরলরেখা পাবো।
তাহলে এ বি সি ডি, এখানে ই নাম দিলাম, এই যুক্ত করতে হবে, যুক্ত করলে পেয়ে যাব ত্রিভুজ এ বি ই। তাহলে এখানে ত্রিভুজটা হলো এ বি ই। এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করা হলো। এবিসিডি চতুর্ভুজের এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার, ডিএ সমান 15 মিটার এবং কোণ এবিসি 90 ডিগ্রি হলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যেভাবে মাপগুলো দেওয়া আছে সেই অনুযায়ী এখানে একটা ছবি এঁকে নিতে হবে, চতুর্ভুজের ছবি। এই কোণটা 90 ডিগ্রি বলা আছে, এ বি সি। তাহলে এ বি সমান 5 আর বিসি সমান 12, অর্থাৎ এই বাহুটা অনেকটাই লম্বা। এ বি সি। এবার সিডি সমান 14 আর ডিএ সমান 15। তাহলে মোটামুটি এরকম জায়গায় তো এখানে যে মাপগুলো দেওয়া আছে, এবি সমান 5 সেন্টিমিটার, এটা ইজ 5 সেমি, বিসি 12 সেমি, সিডি 14 সেমি। আচ্ছা, এখানে সেমি না, মিটার আছে সবগুলো। 14 মিটার এবং ডিএ এটা 15 মিটার। আর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে এসি যুক্ত করলাম। যুক্ত করা হলো। তাহলে কি করব, আমি এই যে ত্রিভুজাকার ক্ষেত্র দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফলটা বের করব এবং আলাদা করে এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করে দুটি ক্ষেত্রফল যোগ করে দেব, তাহলে সমগ্র এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি আর উচ্চতা দেওয়া আছে, এর ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমার 3টে বাহুর দরকার। এখানে একটা বাহু, দুটো বাহু আর এটা একটা, 3টি বাহু। এই দুটো বাহুর মান জানি, এই মানটা জানি না, কিন্তু এই দুটো মান ব্যবহার করে আমরা এই মানটা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে এই যে এবিসি ত্রিভুজ আছে এর ক্ষেত্রফলটা বের করে নেওয়া। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, যার উচ্চতা বা আমরা লম্ব বলতে পারি, উচ্চতা বা লম্ব এটা এবি আছে, এটা সমান 5 মিটার, ভূমি 12 মিটার, ভূমি বিসি সমান 12 মিটার, ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু এটা ক্ষেত্রফল তাই হবে মিটার স্কোয়ার বা বর্গ মিটার, সমান 5 × 30 বর্গ মিটার। এবার আমি এসি বাহুর দৈর্ঘ্য বের করে নেব। এসি সমান, দেখো পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার
প্লাস ভূমি স্কোয়ার সমান রুট এবি, এবি ফর 5, বিসি, বিসি ফর 12, 5 5 25 প্লাস 12 12 144 মিটার সমান 169 মিটার সমান 13 মিটার। তাহলে এটা 13, এটা 14, এটা 15। ত্রিভুজের নাম এসিডি। ত্রিভুজ এসিডি এর বাহুগুলি হলো, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে বাহু, অর্ধপরিসীমা এগুলো বের করতে হবে। বাহুগুলি হলো এ সমান এটা 13 মিটার, বি সমান 14 মিটার ও সি সমান 15 মিটার। তাহলে অর্ধপরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি, এ প্লাস সি বি প্লাস সি বাই 2। 3 14 42, 42কে ভাগ করলে 21, তাহলে পেলাম 21 মিটার। এখন ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল সমান root of s into s minus a into s minus b into s minus c। s for 21, 21 minus a 13, 21 minus 14, 21 minus 15 বর্গমিটার। রুট 21, 21 থেকে 13 বিয়োগ করলে আমরা 8 পাই। 21 থেকে 14 বিয়োগ করলে 7 পাই। 21 থেকে 15 বিয়োগ করলে 6 পাই। যদি 21কে ভেঙে লিখি 3 7 21, 8কে ভেঙে লিখলে 2 ইন্টু 2 ইন্টু 2, 7টাকে 7 হিসাবে রাখবো, আর 6টাকে 3 2 6, অর্থাৎ 3 ইন্টু 2 রাখবো মিটার স্কোয়ার। দেখো 3 আছে, একটা দুটো, দুটো 3 আছে, তাহলে একটা 3 লিখবো। দুটো 7, তাহলে একটা 7 লিখবো। 1 2 3 4, চারটে 2, তাহলে দুটো 2 লিখবো। 3 7 21, 21 2 42, 42 2 84, তাহলে এটা হবে 84 বর্গমিটার। অতএব এবিসিডি এর ক্ষেত্রফল এবিসিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিডি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, প্রথমটা বেরিয়েছিল 30 আর পরেরটা বেরিয়েছে 84 মিটার স্কোয়ার। তাহলে 84 এবং 30 যোগ করতে হবে, সমান 114 মিটার স্কোয়ার। 2 আছে, মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চাই। প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে? তাহলে আমার এখানে হলঘরের মেঝের দৈর্ঘ্যপ্রস্থ বের করে ক্ষেত্রফল বের করতে হবে। দৈর্ঘ্যপ্রস্থ বের করার জন্য অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল বের করে সেই ক্ষেত্রফলকে আমরা প্রতি টালির দাম 5 টাকা, তো এই টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে টালির সংখ্যা পাবো। টালির সংখ্যাকে টাকা দিয়ে গুণ করলে আমরা মোট খরচ পাবো। তো এখানে দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত যেহেতু দেওয়া আছে, সুতরাং এখান থেকে দৈর্ঘ্যপ্রস্থ ধরে নিতে হবে। মনে করি তাহলে দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত এখানে দেওয়া আছে 9:5, তাহলে দৈর্ঘ্য 9x এবং প্রস্থ 5x ধরে নেব। মনে করি হল ঘরের দৈর্ঘ্য 9x মিটার
ও প্রস্থ, আচ্ছা প্রস্থ এখানে আছে 5x মিটার। অতএব পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু 9 5 14x সমান 28x মিটার। কিন্তু পরিসীমা দেওয়া আছে 140, তাহলে প্রশ্নানুসারে 28x সমান 140 বা x সমান 140 বাই 28, 4 7 28, 7 2 14, 20 হলো, তাহলে 5, x সমান 5 পেয়েছি। অতএব দৈর্ঘ্য ছিল 9x মিটার, 9x মিটার সমান 9 ইন্টু 5 মিটার সমান 45 মিটার। ও প্রস্থ হচ্ছে 5x মিটার ছিল, তাহলে 5x মিটার, তাহলে x এর মান বসিয়ে দিলাম 5 ইন্টু 5 মিটার সমান 5 5 25 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা বর্গ মিটার হবে, আমি মিটার স্কোয়ার দিলাম। তাহলে 45কে গুণ করতে হবে 25 দিয়ে, 5 5 25 5, হাতে 2, 4 5 20 আর 2 22, 5 2 10 0, হাতে 1, 4 2 8 আর 1 9। তাহলে এটা হবে 5 2 11, 11 2 5 বর্গ মিটার। এটা কিন্তু হলঘরের ক্ষেত্রফল পেলাম। এবার প্রতিটি টাইলসের ক্ষেত্রফল ওখানে গুণ চিহ্ন দিয়ে দেওয়াই আছে, সুতরাং ক্ষেত্রফল আমরা না বের করলেও চলবে ওখানে। আচ্ছা, তবে এখানে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, আর আমাদের হলঘরের ক্ষেত্রফল বেরিয়েছে মিটার স্কোয়ারে। তাহলে আমরা মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করি, কিন্তু বর্গ মিটারকে বর্গ সেন্টিমিটারে গুণ করতে গেলে 100 এর বর্গ, অর্থাৎ একের পিঠে 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব এখানে 1 1 2 5 ইন্টু 1 পিঠে 4টে শূন্য সেন্টিমিটার স্কোয়ার, এটা এলো। এবার তাহলে টালির সংখ্যা, এই ক্ষেত্রফলকে টাইলের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, টালির ক্ষেত্রফল দিয়ে 1 2 3 4, আর নিচে টালির ক্ষেত্রফল আছে 25 ইন্টু 20, 25 ইন্টু 20, এটা হলো টালির সংখ্যা। 10 দিয়ে কাটলে একটা করে শূন্য থাকছে না। আচ্ছা 2, আর এখানে 1000, 1000-এর হাফ 500, 25 দিয়ে কাটলে 25 একে 25, আর এখানে 50 ধরলে 25 2 50, শূন্যটা দিয়ে দিলাম। তাহলে দেখো গুণ করতে হবে 1 1 2 5কে 20 দিয়ে। তাহলে 1 1 2 5, এটাকে 2 দিয়ে গুণ করে দেখি, তারপর একটা শূন্য বসিয়ে দেবো। 5 2 10 শূন্য, হাতে 1, 2 2 4 আর একে 5, 2 2 4 আর একে 5, 2 1 2, 2 1 2, 2 2 5 শূন্য, আর এই শূন্যটার জন্য এখানে আরেকটা শূন্য। এটা হলো টালির সংখ্যা। এবার আমার এই এত সংখ্যক টালির দাম আমাকে বের করতে হবে। তাহলে 100টি টালির দাম 500 টাকা বলা আছে। 100টি টালির দাম সমান 500 টাকা। একটি টালির দাম সমান 500 বাই 100 টাকা, এবং 2 2 5 দুটো শূন্যটি টালির দাম সমান 500, তাকে গুণ করব 2 2 5 দুটো শূন্য, তাকে ভাগ করব 100 দিয়ে। 100 দিয়ে কাটলে দুটো করে শূন্য থাকছে না, তাহলে এই যে 2 2 5 ছিল, একে 5 দিয়ে গুণ করতে হবে। 5 0 0 5 0 0, 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10 আর 2 5, হাতে 1,
5 2 10 2 15, 15 5 হাতে 1, 5 2 10 রেখে 11, তাহলে সমান 1 1 5 5 0 0, অর্থাৎ 1,15,000 টাকা। আচ্ছা 5 0 0 5 0 0 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, হাতে 1, 5 2 10 রেখে 11, এটা 1,12,500 টাকা। অতএব তাহলে এখানে প্রশ্ন ছিল যে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে। অতএব মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে 1,12,500 টাকা খরচ হবে। পরবর্তী অঙ্ক আছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে 40 সেকেন্ড কম সময় লাগে, অর্থাৎ 40 সেকেন্ডে যে দূরত্ব যেতে পারে রহিম, যে দূরত্ব যেতে পারে সেই যে দূরত্ব সেটা হবে পরিধি এবং ব্যাসের মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য। তো এখানে আমরা 40 সেকেন্ডে কত পথ যেতে পারে রহিম সেটা প্রথমে বের করে নেব, তারপরে বৃত্তের ব্যাসার্ধ আর ধরে তাহলে কি করব এখানে 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 40 সেকেন্ডে রহিম কত পথ যেতে পারে সেটা বের করে নেব এবং বৃত্তের ব্যাসার্ধ আর ধরে পরিধি ও ব্যাসের অন্তর বা পার্থক্য বা বিয়োগফল বের করে নেব, নিয়ে এই দুটি দৈর্ঘ্য সমান লিখব, সমান লিখে সমাধান করে এক্স এর মান পাবো। তো যাই হোক এখানে আমরা প্রথমে 40 সেকেন্ডে কত পথ যায় রহিম সেটা বের করে নেব। রহিম এখানে বলা আছে 90 মিটার প্রতি মিনিট, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আমরা জানি 60 সেকেন্ডে পথ যায়। নব্বই মিটার 60 সেকেন্ডে পথ যায় 90 মিটার, 1 সেকেন্ডে পথ যায় 90/60 মিটার এবং আমাকে 40 সেকেন্ডে বের করতে হবে। রহিম 40 সেকেন্ডে পথ যায় সমান 90 × 40/60, যদি 10 দিয়ে কাটি 0 কেটে যাচ্ছে, 2 2 4, 3 2 6, 3 3 9, তাহলে এটা হবে 30 2 60, 60 মিটার। তো 60 মিটার পথ যাচ্ছে, তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত এটা। তাহলে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, অতএব ব্যাস সমান 2r মিটার ও পরিধি সমান 2πr মিটার। তাহলে এই পরিধি এবং ব্যাস এর বিয়োগফল এই 60 মিটার, তাহলে লিখব প্রশ্নানুসারে 2πr যেটা পরিধি এবং 2r যেটা ব্যাস, এই দুইয়ের পার্থক্য এই 60 মিটার হবে। কারণ কি, কারণ পরিধি বরাবর যেতে যে সময় লাগছে ব্যাস বরাবর যেতে তার হচ্ছে 40 সেকেন্ড কম সময় লাগছে, অর্থাৎ যে 40 সেকেন্ড কম সময় লাগলো সেটা এই 60 মিটার কম যেতে হয়েছে, তাই কম সময় লেগেছে। সুতরাং পরিধি ও ব্যাসের অনুপাত এই 60 হবে। তাহলে এখান থেকে যদি 2r কমন নিই তাহলে π-1 ইজ ইকুয়াল টু 60 বা 2r π4
22/7 minus 1 is equal to 60, বা 2r ইন্টু 7 এবং এর নিচে 1 এবং 7-এর লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 22কে গুণ, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাবো, 7 1-কে 7, 22 থেকে 7 বিয়োগ করলে 15/7 সমান 60, বা আর সমান 60 ইন্টু 15/7 আছে, এটা 7/15 লিখব, 2 আছে, এটা 1/2 লিখব, তাহলে 4 15 60 4, এটা 2 2 4, তাহলে 7 2 14, তাহলে 14 বেরিয়েছে মাঠের ব্যাসার্ধ। অতএব মাঠের ব্যাসার্ধ 14 হলে ব্যাস হবে 14 ডাবল, অর্থাৎ 14কে 2 দিয়ে গুণ করব, সমান 28 মিটার। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। মৃগাঙ্ক তাদের কারখানার 30 জন কর্মচারীর বয়স লিখেছে। এখানে বয়স বছরে আর কর্মচারীর সংখ্যা 3 4 5 6 5 4 3। উপরের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো এবং সেখান থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। তাহলে এখান থেকে আগে ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করতে হবে। তো দেখো এখানে আমি লিখে নেব প্রদত্ত ছক থেকে পাই কি পাই, বয়স এদিকে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখেছি। তো এখানে 21 থেকে 23 আছে, 23 থেকে 25 আছে এবং শেষটা আছে 33 থেকে 35। তাহলে আমি 21-এর কম নেই, সেই জন্য 21-এর কম হবে 0। তারপরে 23-এর কম, এই যে 3টে আছে 3, তো 21 থেকে 23-এর মধ্যে, তাহলে 23-এর কম এই 3 হবে, তাহলে 0 + 3 এটা সমান 3 পেলাম। তারপরে 25-এর কম, এটা দেখো 4 আছে, 25-এর কম 4 আর এদিকে ছিল 3, তাহলে 3 + 4 সমান 7, আর 27-এর কম এর সাথে 5 যোগ হবে, 7 + 5 সমান 12, তারপরটা হচ্ছে 12 + 6 সমান 18, তারপর 18 + 5 সমান 23, তারপরে 23 + 4 সমান 27, তারপরে 27 + 3, তাহলে এটা পেলাম 30। তাহলে প্রথম প্রশ্ন আছে, কারখানায় 27 বছরের কম বয়সের কতজন কর্মচারী আছে। তাহলে 27 বছরের কম অর্থাৎ এই 27-এর কম 12, অতএব এ 27 বছরের কম বয়সের কম বয়সের 12 জন কর্মচারী আছে। এরপরে বিতে আছে 25 বা 25 বছরের বেশি কিন্তু 33 বছর বয়সের কম। 25 বা 25 বছর বয়সের বেশি কিন্তু 33 বছর বয়সের কম বয়সের কর্মচারী সংখ্যা। দেখো 33-এর কম 27 আছে, এর মধ্যে 25 বছরের বেশি হতে হবে, 25 বছরের বেশি 7,
25-এর কম 7 জন আছে, এই 7 জনের বয়স 25 বছরের কম, আর এই 27 জনের বয়স 33 বছরের, আচ্ছা 33 বছর পর্যন্ত। তাহলে এর থেকে কম বয়সের 7 জনকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা পাবো 20 জন। তাহলে এটা হলো 12 জন আর এটা হলো 20 জন। তারপরে আছে, আচ্ছা এটা শেষ হয়ে গেল। 2 দাগে আছে মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুর উচ্চতা মেপে নিচের ছকে লিখলো। তো শ্রেণী আছে, পরিসংখ্যা আছে, এখানে বিভিন্ন শ্রেণী দেওয়া আছে, এখানে পরিসংখ্যা দেওয়া আছে। মিতার সংগ্রহ করা তথ্যের আয়তলেখ অঙ্কন করো। এটা তোমাদের বইতেই পাবে, বইতে 171 পৃষ্ঠা 2 দাগের অঙ্কটা। এটা কষে দেখি 11.2। দেখো আমার চ্যানেলে অঙ্কের বই সমাধানের যে ভিডিও আছে টেক্সট বুক সলিউশন নামে, তো ওই প্লেলিস্টের মধ্যে তোমরা এই ভিডিওটা পাবে, 171 পেজের ভিডিওটা দেখে নেবে। আমি ওই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। প্রথম কমেন্টে গিয়ে এই লিঙ্কে টাচ করলে ভিডিওগুলো পরপর আসবে, সেখান থেকে 171 পেজের যে ভিডিওটা আছে ওটা অবশ্যই দেখবে, সেখানে এই অঙ্কটা পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই এর মান 22/7, আর এর মান আর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এখান থেকে ব্যাসার্ধ বেরিয়ে যাবে। এল তির্যক উচ্চতা এখানে দেওয়া নেই, সুতরাং প্রথমে আমাকে তির্যক উচ্চতা বের করে ফেলতে হবে, আর তার জন্য এখানে উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এখানে লিখে নেব যে শঙ্কুটির উচ্চতা এইচ, উচ্চতা দেওয়া আছে 15 সেমি, ভূমির ব্যাসার্ধ আর এটা 16/2 সেমি সমান 8 সেন্টিমিটার। তির্যক উচ্চতা যদি এল হয়, দেখো আমরা শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক জানি যে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক, কারণ শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়। এটা শঙ্কুর ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর এটা তির্যক উচ্চতা এল, এইচ, আর। তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো আমাকে এল বের করতে হবে, তাহলে এল স্কোয়ার সমান এইচ ফর এখানে 15 স্কোয়ার প্লাস আর ফর 8 স্কোয়ার। তাহলে 15 225, 8 8 64, যোগ করলে 289, আর এটা 17 স্কোয়ার। তাহলে পেলাম বা এল স্কোয়ার সমান 17 স্কোয়ার, তাহলে এল সমান 17 পেয়েছি। এবার তির্যক উচ্চতা পেয়ে যাব, তাহলে তির্যক উচ্চতা সমান পাই আর এল, পাই আর এল তির্যক উচ্চতা। তাহলে আমি পায়ের মানটা বসাবো না, এখানে প্রশ্নে যে অপশানগুলো দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন অপশানগুলো দেওয়া আছে, সেখানে পাই দিয়ে দেওয়া আছে। তাহলে আর ফর, দেখো আর এখানে আছে 8 এবং এল ফর 17, এত বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার লিখলাম। তাহলে 17 এবং 8 গুণ করতে হবে, 27 56 6, হাতে 5, 8 8, 8 5 13, তাহলে এটা সমান 136 পাই সেন্টিমিটার। আর আমরা যদি পাই দিয়ে না বের করতে চাই, তাহলে পায়ের মান 22/7 বসিয়ে সেখান থেকে হিসাব করে করতে হবে। তাহলে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।
এখানে আছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা জানি যে নিরেট অর্ধগোলক যখন তার সমগ্র তলের ক্ষেত্রফল এর সূত্র 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার সমান 147 পাই দেওয়া আছে, তাহলে আমাকে আর অর্থাৎ ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ভূমির ব্যাসার্ধ ধরে নেব। মনে করি অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে একটা নিরেট অর্ধগোলক যখন তার সমগ্র তল কী কী হয় এখানে দেখিয়ে দিই। মনে করো এটা একটা নিরেট অর্ধগোলক, তাহলে সমগ্র তল বলতে এই বক্রতলটা আছে এবং এই সমতলটা আছে। এই বক্রতলের ক্ষেত্রফল পাই 2 পাই আর স্কোয়ার, আর এই যে সমতল আছে সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মোট 2 আর 1 3, 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার। আর এই মানটা দেওয়া আছে 147 পাই, তাহলে আমাকে এখান থেকে আর এর মান বের করতে হবে। বা আর স্কোয়ার সমান তাহলে কী পেলাম দেখো, আর স্কোয়ার সমান 147 পাই আর নিচে আসবে 3 পাই, 147 পাই এবং 3 পাই। এটা কিন্তু ব্যাসার্ধ। আর বক্রতল তারা ব্যাসার্ধ সেম, তাহলে এই বৃত্তাকার তল বা সমতল এর ব্যাসার্ধ আর, বক্রতল এর ব্যাসার্ধ আর, সুতরাং আর এর মান যদি আমরা পাই সেটাই হবে অর্ধগোলকের ব্যাসার্ধ। তো যাই হোক, পাই পাই কেটে দিলাম, 3 দিয়ে 147, তাহলে 3 4 12, 3 9 27, তাহলে এখানে আছে 49, তাহলে 49 আমরা জানি 7 7 49, 7 স্কোয়ার, তাহলে বা পেলাম আর সমান 7। তাহলে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল যে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। অতএব ওই অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।